হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কোন সুলতান মঙ্গলদের মতো দশমিক পদ্ধতিতে সৈন্যবাহিনী সংগঠনের চেষ্টা করেন? গিয়াসুদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তাহলে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক দিল্লি সুলতানাতের সুলতান মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1331 1351 খ্রিস্টাব্দ মঙ্গলের আদলে দশমিক বা দশমিক ভিত্তিক পদ্ধতিতে সৈন্যবাহিনীর সংগঠনের চেষ্টা করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেনটা হলো, দিল্লি সুলতানি তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক, মিনাস উস সিরাজ, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক, নসরত শাহ। তা দিল্লি সুলতানি তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক। তিনি 1395 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1395 খ্রিস্টাব্দ থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার শাসনকালে তৈমুরলং দিল্লি আক্রমণ করেছিলেন। তবে অনেকে বলে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয়। তার শাসনের সময় তৈমুরলং এর আক্রমণে 1398 খ্রিস্টাব্দের ফলে তুগলক বংশের চূড়ান্ত পতন ঘটে। তার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে সৈয়দ রাজবংশের সূচনা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে, পরবর্তী কোশ্চেনে বলেছে, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ গ্রহণ করেছিলেন? ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক। তাহলে আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন বলবন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যে সুলতান খালিফার কর্তৃত্ব অস্বীকার করেছিলেন? আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন মুবারক। তাহলে যে খলিফার স্বীকৃতি অস্বীকার করেছেন তিনি হলেন কুতুবুদ্দিন মুবারক শাহ। খলজি বংশ। খলজি বংশ খলিফার কৃতিত্ব বা খিলাফতের স্বীকৃতি অস্বীকারী সুলতান হলেন কুতুবুদ্দিন মুবারক শাহ। খলজি বংশের শাসক ছিলেন। তিনি খলিফার নাম খুতবা থেকে বাদ দিয়ে নিজে আল ওয়াসিক বিল্লাহি উপাধি ধারণ করেছিলেন এবং খলিফার আধিপত্য সম্পূর্ণরূপে স্বীকার করেন। কুতুবুদ্দিন মুবারক শাহ 1316 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1316 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিত কোন সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন? খলজি বংশ, দাস বংশ, তুগলক বংশ, লোদি বংশ। তাহলে তুগলক বংশ সবচেয়ে বেশি দিন দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিলেন। দিল্লি সালতানাতের সুলতানদের মধ্যে বহুল লোদি 1491 থেকে 1489 খ্রিস্টাব্দ সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছিলেন। ব্যক্তিগত ভাবে দীর্ঘস্থায়ী শাসনের ক্ষেত্রে ফিরোজ শাহ তুগলক এবং মোহাম্মদ বিন তুগলককে ছাড়িয়ে গিয়েছিলেন। তবে রাজবংশ হিসাবে তুগলক রাজবংশ সবচেয়ে বেশি দীর্ঘ সময় 94 বছর শাসন করেছিলেন। 94 বছর শাসন করেছিলেন। তাহলে 94 বছর অব্দি তুগলক রাজবংশ সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন। তাহলে যদি বলে কোন সুলতানরা সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন? তুগলক বংশ রাজত্ব করেছিলেন 94 বছর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে,
কুতুব মিনার বর্তমানে যে অবস্থা আছে সেটি শেষ পর্যন্ত পুনঃসংস্কার করেছিলেন বলবন্ত সিকান্দার লোদি, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। সিকান্দার লোদি কুতুব মিনার যে অবস্থা আছে শেষ সংস্কার করেছেন সিকান্দার লোদি। কুতুব মিনার বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সংরক্ষিত, যার রক্ষণাবেক্ষণ দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এগারোশো বিরানব্বই সালে শুরু হওয়া কুতুব মিনারটি 1992। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। খলজি বংশের রাজত্বকাল ছিল 1206 থেকে 1290, 1290 থেকে 1320, 1320 থেকে 1413, আর 1414 থেকে 1451। 1290 থেকে 1320 অব্দি ছিল খলজি রাজবংশের খলজি বংশ। খলজি বা খিলজি বংশের রাজত্বকাল ছিল 1290 থেকে 1320, 1290 থেকে 1320। মতান্তরে 1290 থেকে 1302 জালালউদ্দিন ফিরোজ খলজি দ্বারা প্রতিষ্ঠিত এই বংশটি ছিল দিল্লি সালতানাতের দ্বিতীয় এবং অন্যতম প্রভাবশালী রাজবংশ, যারা প্রায় 3 দশক ভারতীয় উপমহাদেশে শাসন পরিচালনা করেছিলেন। সময়কাল ছিল 1390 থেকে 1320। প্রতিষ্ঠাতা ছিল জালালউদ্দিন ফিরোজ খলজি। জালাল উদ্দিন ফিরোজ খলজি। আর অন্যতম শক্তিশালী শাসক বলে তাহলে হবে আলাউদ্দিন খলজি। কুতুবউদ্দিন মুবারক শাহের শাসনের পর 1320 সালে এই বংশের অবসান ঘটে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আলাউদ্দিন খিলজি দিল্লি দখল করেন যে অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পর: চান্দেরি, গুজরাট, দেবগিরি, মাদুরাই। আলাউদ্দিন খিলজি দেবগিরি দিল্লি দখল করেন দেবগিরি অঞ্চলের সম্পদ লুণ্ঠনের পর। আলাউদ্দিন খিলজি মূলত দাক্ষিণাত্যে যাদব রাজবংশের রাজধানী দেবগিরি 1296 খ্রিস্টাব্দে 1296 খ্রিস্টাব্দে লুণ্ঠন করে বিপুল পরিমাণ সম্পদ ও সোনা অর্জন করে, যার জোরে তিনি আমির ও সৈন্যদের নিজের পক্ষে এনে জালালউদ্দিন খলজিকে হত্যা করে দিল্লি দখল ও সিংহাসন সুদূর করেন। 1296 দেবগিরি আক্রমণ করেন। দেবগিরির রাজা রামচন্দ্রকে পরাজিত করে প্রচুর সোনা, রত্ন, হাতি লুণ্ঠন করে। এই সম্পদ ব্যবহার করে তিনি তার অবস্থান মজবুত করেন এবং জালালউদ্দিন খলজিকে হত্যা করে সুলতান হন। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দিল্লি সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল? চেঙ্গিস খান, বাবর, নাদির শাহ, তৈমুর লং। তাহলে বাবরের আক্রমণে। দিল্লি সুলতানি সাম্রাজ্য মুঘল সম্রাট বাবরের আক্রমণে ধ্বংস হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর তৎকালীন সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত ও হত্যা করে ও দিল্লি সালতানের অবসান ঘটান এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526। আর সেলস সুলতান যদি বলে ইব্রাহিম লোদি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে সিকান্দার লোদি, বহুলাল লোদি, ইব্রাহিম লোদি, দৌলত খা লোদি। তাহলে লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলাল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলাল লোদি। তিনি 1491 খ্রিস্টাব্দে 1451 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করে সৈয়দ বংশের পতনের পর এই আফগান বংশের শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে আলাউদ্দিন খিলজির প্রকৃত নাম কি?
উলগু খা, আলী গুরসাপ্পা, আলমাস বেক, আলাউদ্দিন মুলুক। তাহলে আলী গুরসাপ্প, আলী গুরসাপ। আলাউদ্দিন খিলজির প্রকৃত নাম আলী গুরসাপ, আলী গুরসাপ। তিনি খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন খলজির ভাইপো ও জামাতা ছিলেন। এই জালালউদ্দিন খলজির ভাইপো জালাউদ্দিন খিলজি ভাইপো ছিলেন আলাউদ্দিন খলজি। তিনি ওর জামাতা ছিলেন, জামাতা মানে জামাই ছিলেন। একদিকে ওর কাকা ছিল জালালউদ্দিন খলজি, দুটো সম্পর্ক ছিল। প্রথমে কাকা ছিল, তারপর তার নিজের বোন কাকার মেয়েকে সে বিয়ে করে ওর জামাই হয়, তারপর তাকেই হত্যা করে সে আবার ওর ওর জায়গাতে জায়গা নিচ্ছে আলাউদ্দিন খিলজি। তারপরে দেখা যাবে যে তাকেই হত্যা করে নিজের কাকাকে বা শ্বশুরকে হত্যা করে সেই পরবর্তী শাসক হচ্ছেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলবন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয়? তিনি ইকতা প্রথা চালু করেন, এটি সত্য নয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? আগ্রা, লাহোর, দিল্লি, বুদায়ুন। তাহলে দিল্লি। ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানির রাজধানী ছিল দিল্লি। ইলতুৎমিশের রাজত্বকাল 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। দিল্লি সুলতানির রাজধানী ছিল দিল্লি। তিনি লাহোর থেকে রাজধানী স্থানান্তর করে দিল্লিকে সুলতানির প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেন। এর ফলে দিল্লি উত্তর ভারতের প্রধান শক্তিশালী কেন্দ্র পরিণত হয় এবং দিল্লি সুলতানির ভিত্তি সুসংহত করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান উৎপাদিত শস্যের 50% ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন? আলাউদ্দিন খিলজি 50% ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন, আলাউদ্দিন খিলজি। দিল্লি সালতানাতের সুলতান আলাউদ্দিন খিলজি উৎপাদিত শস্যের 50% বা অর্ধেক ভূমি রাজস্ব হিসাবে ধার্য করেন। তিনি দোয়াব অঞ্চলে এবং উৎপাদিত শস্যের ওপর এই উচ্চ কর আরোপ করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে নিম্নলিখিত কে তারিখি আলাই গ্রন্থের লেখক, যাতে আলাউদ্দিন খলজির প্রথম কয়েক বছরের বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে এটার লেখক হল আমির খসরু। এই আমির খসরুকে ভারতের তোতা পাখিও বলা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে, তারপরে কোশ্চেন বলেছে ঘোড়ার পায়ের তোরণ বা খিলান প্রথম প্রচলিত হয় ইলতুৎমিশের সমাধি, আলাই দরবাজা, কুয়াতুল ইসলাম মসজিদ, গিয়াসউদ্দিন তুগলকের সমাধি। তাহলে আলাই দরবাজা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যে কে 1329 থেকে 1330 খ্রিস্টাব্দের মধ্যে প্রতীকী মুদ্রা তামার মুদ্রা প্রচলন করেন? আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তাহলে মোহাম্মদ বিন তুগলক। 1329 থেকে 1330 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের প্রতীকী মুদ্রা তামা ও পিতলের মুদ্রা বা টোকেন কারেন্সি প্রচলন করেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক। তিনি সোনার ও রূপার মুদ্রার সমমূল্যে এই নতুন মুদ্রা চালু করেছিলেন। ঐতিহাসিকরা তাকে মুদ্রা প্রস্তুতকারকদের যুবরাজ বলে অভিহিত করে থাকেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পর্যটক ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কো, তুরস্ক, পারস্য, মধ্য এশিয়া। ইবন বতুতা এসেছিলেন মরক্কো থেকে।
বিখ্যাত পর্যটক এবং পর্যটন কাহিনী রচয়িতা ইবন বতুতা উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে এসেছিলেন। তিনি 1304 সালে মরক্কো তানজিয়ার শহরে জন্মগ্রহণ করেন। 1304 সালে তিনি জন্মগ্রহণ করে কোথায়? মরক্কো তানজিয়ারে শহরে জন্মগ্রহণ করেন এবং 1325 সালে মাত্র 21 বছর বয়সে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভ্রমণ শুরু করেন। তাহলে তিনি হজ পালন কবে শুরু করেন? মক্কায় 1325 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে তিনি এই ভ্রমণ ঐতিহাসিক শুরু করেন 1325 খ্রিস্টাব্দে। 1325 খ্রিস্টাব্দে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান কর্মসংস্থান, তার পরের কোশ্চেন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হলেন, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, কুতুবউদ্দিন আইবক। তাহলে কুতুবউদ্দিন আইবক, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। তিনি 1206 খ্রিস্টাব্দে দাস রাজবংশ মামলুক রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন। তবে শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করছেন, আর যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে ইলতুৎমিশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান কর্মসংস্থান দপ্তর, দাতব্য চিকিৎসালয় ও দাতব্য খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন? ফিরোজ তুগলক, মোহাম্মদ তুগলক, বলবন, আলাউদ্দিন খিলজি। ফিরোজ শাহ তুগলক। দিল্লি সুলতানি আমাদের সুলতান ফিরোজ শাহ তুগলক কর্মসংস্থান দপ্তর, দাতব্য চিকিৎসালয় ও দাতব্য খয়রাত প্রতিষ্ঠা করেছেন। তিনি দরিদ্রদের সাহায্য এবং অভিভাবীদের জন্য এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।